তারেক জিয়া কেন আসে নাই, তারেক জিয়া যদি আসেন এখানে উনি জানেন যে উনি যে জেলে থাকতে হবে। পাকিস্তান থেকে অতিথি আসার একটা বন্যা বয়ে গেছে, পাকিস্তান থেকে শিল্পী আসার একটা বন্যা বয়ে যাচ্ছে। পাকিস্তানের যে সমস্ত আপনি কি বলবেন যে ডানপন্থী নেতাগুলো যেগুলো পাকিস্তানের মধ্যেই সন্ত্রাসের উস্কানিদাতা, সেগুলো বাংলাদেশে এসে এখানে আবার সমাবেশ করছে যে ভারতও অনেক কিছু দিয়েছে, বাংলাদেশিরা এটাও বুঝেছে যে যে চুক্তিগুলো করেছে সেগুলো যে গোলামি চুক্তি বলা হয়েছিল তার একটাও ডক্টর ইউনূস সরকারের সাধ্য নাই যে বন্ধ করেছে। এখন ন্যাচারালি যারা বড় কান্ট্রি, বড় দেশ, তাদের শক্তি অনেক বেশি, তাদের ইন্টারন্যাশনাল ইয়েও বেশি, তারা এটার ভিতরে অনেক ক্লজ আছে যে তাকে যে ফেরত দিব যদি তার নিরাপত্তার ঝুঁকি মনে করি, তাইলে একটা বিষয়টা হচ্ছে এখন তো তার মৃত্যুদণ্ড হয়েছে। এখন এই মৃত্যুদণ্ড প্রাপ্ত, এখন এই রায় হওয়ার পূর্ব পর্যন্ত আপনি তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেন, যা কিছু বলেন, কারণ দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বলা যায় না। বাট নাও ইট ইজ প্রুভড। আপনি কোর্ট রাইট রং এই আলাপ আমাদের এই ফোরামে করা অন্যায়, কারণ জাজমেন্ট এখানে হয়েছে এবং তার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ আছে। যেন কোর্ট রাইট রং বলার অধিকার নাই কেন আমাদের? আমরা এখানে বসে যে রায়টা ঠিক হয় নাই আমি কেন, আমি জনগণ হিসেবে বলতে পারবো, আপনি উকিল হিসেবে বলতে না পারেন, আপনাদের সীমাবদ্ধতা আছে মনে করেন। ওইটা আপনি যদি মনে করেন যে রায়টা খারাপ, জনগণ যে কোনো রায় হওয়ার পর জনগণের প্রতিক্রিয়া দেখানোর অধিকার আছে। প্রতিক্রিয়া দেখান, কিন্তু সেখানে আদালত অবমাননার একটা বিষয় তো আইন সিদ্ধ হয় না, এটা তো আমি এখানে বসে বলতে পারবো না। আপনি বিচার করতে পারবেন না বলা হচ্ছে আদালত অবমাননা, কিন্তু আপনার বিচারটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে আপনি বলতেই পারেন। আপনি তো, কারণ ভিতরে আমি ছিলাম না, যাই হোক আমি বলছি কোনটা। তার জন্য আপিল ফোরাম আছে, 30 ডেজের মধ্যে আপিল করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, তারা আবার রেড নোটিশ দিচ্ছে তার। এখন এই দায়িত্বটা হলো সরকারের। যেমন ধরেন রায় দিয়েছে আদালত, দায় দেওয়া হচ্ছে সরকারকে। এখন যদি বলে যে সরকার ক্যাঙ্গারু কোর্ট চালায়, তাহলে শুধু তো ইউনূস না, সবাই একই জিনিস, সবাই একই জিনিস করে। কাজে এটা নাথিং নিউ। যদি বলা হয় যে এই সরকার ক্যাঙ্গারু কোর্ট বানাইছে, আগের সরকার ক্যাঙ্গারু কোর্ট বানাইছে, কিন্তু আগের সরকারের ক্যাঙ্গারু কোর্টের একটা রায় এখানে খালাস হয়েছে, সুতরাং ওইটা একটা কোশ্চেন মার্ক করা যায়, কিন্তু এটা এখনো কোশ্চেন মার্ক হয়নি। এখন বিষয়টা হচ্ছে কিরকম যে শেখ হাসিনাকে আনা যাবে না, বিচার করে তাকে ছাড়বে না, ওখানে সে নিরাপদে আছে। এই কথাগুলো বললে আমরা একদিকে যেমন প্রমাণ করে দিই যে শেখ হাসিনা আশ্রয়স্থল ওইখানে, পাশাপাশি ওই দেশটারও বদনাম হচ্ছে, মানে আমরা যদি এটা বলি। আর আর্গুমেন্ট হলো এরকম, মানে সে দণ্ডপ্রাপ্ত হইল, মৃত্যুদণ্ড পাইছে, এখনো সে আসতে পারতেছে না, আসলে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে। বিষয়টা কিরকম যে দুজন কুস্তি লড়তেছে, একজন উপরে একজন নিচে, উপরে জিজ্ঞেস করতেছে নিজের কেমন লাগে, তো নিচের জন বলছে রোদ লাগে কার গায়ে। এছাড়া এই কাভারেজ দেওয়া ছাড়া তো আর কিছু না। কারণ আপনি যেইভাবে বিচারের রায়টা হয়েছে, আমরা যেটুকু বাহ্যিকভাবে দেখছি, ওই একটা রাজসাক্ষী এনাফ, আর তার সাথে আপনার ইউএন রিপোর্ট প্লাস ভিডিও, আর রাজসাক্ষী তো দিছে। তা আমার কথা সেখানে না, কথা হলো ইউনূস সরকার যদি এই বিচারটা করছে তার আমলে হয়েছে, এখন এইটাকে ইউনূস সরকার যদি চ্যালেঞ্জ করে, উনি যদি এইভাবে নিয়ে নেন যে আমি ফেরত আনবই, তাহলে তাদের সাথে কি টানাপোড়েন চলবে সেটা ভিন্ন কথা। কিন্তু ইন্ডিয়া ফেরত না দেওয়ার যথেষ্ট যুক্তি আছে। কি কারণে? সেটা হলো এই, নাম্বার 1 তাকে শেল্টার দিছে, নাম্বার 2 যে আপনি যতদিন ওখানে সে যাওয়ার পরে, মানে যতদিন সে ক্ষমতায় ছিল, ইন্ডিয়ার সাথে আজকে ইন্ডিয়ার সাথে আমাদের দেশের এনসির পোলাপান তারা যা করছে, চিকেন নেক নিয়ে যে সমস্ত বিতর্ক আলোচনা, ওইগুলা কিন্তু হয় নাই। তাহলে কমফোর্ট জোনে ছিল দুই পক্ষের সরকারি ব্যক্তি, আমার কথা বলছি না, দুইটা সরকারি কমফোর্ট জোনে ছিল। সেই কমফোর্ট জোনে যখন 16 বছর ছিল, তাহলে সেই কমফোর্ট জোনটা বিঘ্নিত হয়েছে। এখন যেহেতু সেইখানে আশ্রয়, যেখানে দুইটা দিক আছে। নাম্বার 1, কমফোর্ট জোনে ভারতের সাথে যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে, কমফোর্ট জোন রাখবে, তাদের সাথে তো একটা ভারতের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে অলিখিত, এবং বেকায়দায় পড়লে যাতে তারা সেই শেল্টারটা পায়, সেটা পেয়েছে হাসিনা, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, এখন যদি তাকে ফেরত আনা হয় বা ফেরত আনতে পারে, আমার কাছে মনে হয় যে আনিস ভাই যে কথাটা বললো যে কখনোই ফেরত দিবে না, আনতেও পারবে না, যদি ইফ ইট ইজ এ ফ্যাক্ট, এটা বার্তাটা যদি পেয়ে থাকেন কেউ, ওনরা বা XYZ, তাইলে ওটা ফেরত আনতে পারলে এটা ভারতের রাজনৈতিক পরাজয় হবে বাংলাদেশের কাছে। সুতরাং এই সমস্ত বিষয় যদি কাজ করে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যদি চুক্তির প্রতি সম্মান দেখান, ইয়েস, এই তো একদিনে তো সব না, দুইটা দেশ প্রতিবেশী, যে কথা আছে না যে ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ডস বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নাইবার্স। সুতরাং প্রতিবেশী যেন চেঞ্জ করতে পারবো না। এখন ডিপেন্ড করে বাংলাদেশ সরকার যতক্ষণ ইউনূস সাহেব আছেন আর যতক্ষণ ভারতে যারা আছেন,
তাদের দুজনের ভিতরে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কোথায় যায়, কারণ পৃথিবীতে শুধু প্রেম বলতে কিছু নাই, এখানে গিভ অ্যান্ড টেক বলতে পারেন, প্লাস কর্পোরেট চিন্তা ভাবনা। সুতরাং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যদি হয়, কতটুকু স্বার্থ আমরা দিব, কতটুকু স্বার্থ সে পাবে, তার মাঝখানে যদি আনিস আলমগীর আর রাজ্জাকি বলি হয়ে যায়, আমার মনে হয় ওই রাষ্ট্রীয় লেভেলে কিছু আসে যায় না। ধন্যবাদ আপনাকে। আনিস আলমগীরের কাছে যেতে চাই। আনিস আলমগীর, আমরা আওয়ামী লীগের শাসন আমলে বারবার যখন তারেক জিয়ার মামলা বা তারেক জিয়া দেশে কেন ফেরে না, সাহস থাকলে দেশে আসো, এরকম শেখ হাসিনাকে বলতে শুনতাম। এখনো কি শেখ হাসিনার বিরোধীরা সেই একই কথা বলার সুযোগ পেল কিনা, যেহেতু শেখ হাসিনা আসছেন না? অবশ্যই পাবে না কেন? এটা তো রাজনৈতিক রেটরিক। এগুলো তো তারেক জিয়া কেন আসে নাই? তারেক জিয়া যদি আসেন, এখানে উনি জানেন যে উনি যে জেলে থাকতে হবে। শেখ হাসিনার ও খুব ভালো করে জানেন যে এখানে আসলে উনি কিন্তু সুখে থাকবেন না, ওনাকে জেলে থাকতে হবে। তো সেরকম পরিবেশে উনি আসবেন কেন? আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পুত্র এর মধ্যে তো বিশ্ব মিডিয়া ইন্টারভিউ দিয়েছে। আমি দেখলাম রয়টার একটা ইন্টারভিউতে দেখলাম যে আমার মা ভারতে ভালোই আছেন, ভারতে আছেন এবং উনি বাংলাদেশে আওয়ামী লীগের অংশগ্রহণ সহ একটা নির্বাচিত সরকার যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন উনার ভারত থেকে যাওয়ার প্রশ্নই আসে না। তো ওনারা তো বলেই দিয়েছেন যে ওনারা যাবেন না, ওনারা আসবেন না। এবং ভারত সরকার এখনো পর্যন্ত, যেটা আপনাকে আগেই বললাম, দে ডোন্ট অলসো কেয়ার যে বাংলাদেশে কি রায় হলো আর না হলো, কারণ তারা এটা বলে দিয়েছে যে বাংলাদেশে যতদিন ডক্টর ইউনূসের সরকার আছে, মানে এটা এভাবে বলেছে যে বাংলাদেশে যতদিন একটা নির্বাচিত সরকার আসছে না, তার সাথে আমাদের ফুল এনগেজমেন্ট হবে না। আমরা এখন যেভাবে আছি দেখেন আপনি, পর্যটক সহ নানা ক্ষেত্রে তাদের সাথে আমাদের ভিসা বন্ধ এবং নানান মানে ন্যূনতম যেগুলো দরকার সে ধরনের কর্মসূচি তারা আমাদের সাথে করছে। আদারওয়াইজ তারা সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারকে অ্যাভয়েড করে চলছে। যেটুকু বাণিজ্য না করলে নয় সেটুকু করছে, যেটুকু দাওয়াত না দিলে নয়, যেমন এখন একটা সিকিউরিটি দাওয়াতে যেটাতে দাওয়াত দিয়েছে, যেহেতু সাউথ এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলোকে দাওয়াত দিয়েছে এবং বাংলাদেশও তার একটা সদস্য। এখন সার্কের মতো একটা অর্গানাইজেশন, এটা সার্ক না, এটা অন্য অর্গানাইজেশন, সার্কের মতো একটা অর্গানাইজেশনে বাংলাদেশ যদি সদস্য হয়, আপনি যদি সেটার হোস্ট হন, অবশ্যই সেখানে আমার যাওয়ার অধিকার আছে। তো সেই অধিকারে বাংলাদেশকে দাওয়াত দিয়েছে। এখন বাংলাদেশকে দাওয়াত দিয়ে এখন কি বলবে সেটা হচ্ছে বিষয়। শেখ হাসিনার বাংলাদেশ বলার নিশ্চয় অধিকার এখানে পাচ্ছে, যে সাইড লাইনে যে বৈঠক হবে এটা আমরা শিওর জানি বাংলাদেশ এই বিষয়টা তুলবে, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। আর তাদের তরফ থেকে তাদের যে কনসার্ন গুলো আছে তারাও সেটা জানিয়ে দেবে এবং শেখ হাসিনাকে দেবে কি না দেবে সেটাও একটা ভালো জবাব তারা নিশ্চয়ই সেখানে দিয়ে দেবে। আমি একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে আমার একটা প্রশ্ন জানার ইচ্ছে, শেখ হাসিনাকে ভারত যেভাবে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, ভবিষ্যতে এরকম বিএনপি বা জামায়াতের কাউকে আশ্রয় দেওয়ার কোনো সুযোগ আছে কিনা ভারত? প্রথমে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনাকে বলতে শুনতাম যে আমি ভারতকে যা দিয়েছি তা কখনো ভুলতে হবে, তারই কি প্রতিদান দিচ্ছে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে? হইতে পারে, আমি নিজেও তো এটা সমালোচনা করেছি। শেখ হাসিনা নিজে বলেছেন যে আমি যা দিয়েছি সেটা ভারত আর দিতে পারে, এবং সত্যিকার অর্থে শেখ হাসিনার সরকার যতদিন ছিল ভারতের যত কনসার্ন ছিল সেগুলো পূরণ করেছে, ভারতের যত চাহিদা ছিল সেটা পূরণ করেছে। বাংলাদেশ যে পায়নি সেটাও বললেও মিথ্যা বলা হবে। বাংলাদেশ ভারত সব নিয়ে গেছে। এই যে প্রোপাগান্ডা করেছিল, ভারত তো ভালো করে একটা থাপ্পড় দিয়ে এই 5 আগস্টের পরে বুঝিয়ে দিয়েছে যে কি আমরা পেয়েছি। তারা যখন অনেক কিছু বন্ধ করে দিল, আমাদের এক্সপোর্ট যেতে দিচ্ছিল না, তাদের বন্দর ব্যবহার করতে দিচ্ছিল না, একটার পর একটা তারা দেখিয়ে দিয়েছে যে তোমরা যে বলে থাকো শুধু আমাদেরকে দিয়ে দিয়েছো, আমরাও যে কিছু দিয়েছি সেগুলো খেয়াল করো। এখন বাংলাদেশিরা বুঝছে যে ভারতও অনেক কিছু দিয়েছে, বাংলাদেশিরা এটাও বুঝেছে যে চুক্তিগুলো করেছে সেগুলো যে গোলামি চুক্তি বলা হয়েছিল তার একটাও ডক্টর ইউনূস সরকারের সাধ্য নাই যে বন্ধ করেছে, এবং একটা প্রোপাগান্ডা করেছে বরং এই চুক্তিগুলো আমরা বাতিল করেছি। আসলে কিছুই হয়নি, ওই অর্থে বড় ধরনের কোনো চুক্তি বাতিল হয় নাই, সবকিছুই আছে। তার মানে এখন আপার হ্যান্ডে আছে ভারত নিজেরাই বাংলাদেশের সাথে সম্পর্ক রাখছে না। আর আপনার যে প্রশ্নটা আসছে বিএনপি কিংবা জামায়াতকে এ ধরনের আশ্রয় দেবে কিনা, আসলে রাজনীতিতে কে কোথায় কি হয় সেটা তো বলা যায় না, বাট অ্যাপারেন্টলি মনে হয় যে বাংলাদেশ যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে তারা আশ্রয় দেবে না। তাদের আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তান তো আছে, পাকিস্তান তো নিজেই একটা বিনা ভিসায় আমাদের বহু কর্মকর্তা থেকে শুরু করে সবাই অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। তো তারা তো পাকিস্তানে যেতে পারে, আফগানিস্তানে যেতে পারে, যাদের সাথে সুসম্পর্ক আছে। এবং এই মুহূর্তে 5 আগস্টের পরে আপনি যদি খেয়াল করে দেখবেন
পাকিস্তান থেকে অতিথি আসার একটা বন্যা বয়ে গেছে, পাকিস্তান থেকে শিল্পী আসার একটা বন্যা বয়ে যাচ্ছে, পাকিস্তানের যে সমস্ত আপনি কি বলবেন যে ডানপন্থী নেতাগুলো যেগুলো পাকিস্তানের মধ্যেই সন্ত্রাসের উস্কানিদাতা, সেগুলো বাংলাদেশে এসে এখানে আবার সমাবেশ করছে এবং বলছে যে আপনার যেটা তারা পাকিস্তানে যেটা করে থাকে যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী অন্যান্য যেগুলো আছে, কে মুসলিম আর কে অমুসলিম সেগুলো নিয়ে পেঁচাল লাগিয়ে থাকা এবং নিজেদের মধ্যে হিংসা জেহাদ করা এবং একজন আরেকজনকে মারা, তারা সেই সমস্ত আইডিওলজিও বাংলাদেশে ইম্পোর্ট করার চেষ্টা করছে। তো এরকম একটা রাজনীতি যখন বাংলাদেশে চলছে, বাংলাদেশ সরকারের পলিসি যখন এটা, ভারত তো এগুলা নিয়েই উদ্বিগ্ন। তো ভারত যখন উদ্বিগ্ন এগুলো নিয়ে, তাদেরকে কি কারণে তারা আশ্রয় দেবে সেটা আমার মনে হয় না। তাহলে কি আনিস আলমকে তাহলে এভাবে বলবো যে বাংলাদেশে যারা রাজনীতি করে তারা বিএনপি বলেন জামায়াত, তারা বলতো ভারত ভুল করেছে শুধুমাত্র আওয়ামী লীগের সাথে একটা সম্পর্ক সুসম্পর্ক তৈরি করে, জনগণের সাথে তাদের সম্পর্ক ছিল, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক ছিল না। আপনার প্রশ্নের উত্তরে আমি সেটাকে ক্লিয়ার করে নিতে পারি যে আসলে ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক, জনগণের সম্পর্ক নাই। ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক সাথে এই কারণেই আছে, আমার স্বার্থ দেখছে সে। আর ওইখানেও তো একই, পাকিস্তানের সাথেও বিএনপি আর জামাতের সম্পর্ক এই জন্যই আছে, আমার স্বার্থ দেখছে। এবং বাংলাদেশ বলবো যে ভারত পাকিস্তানের রাজনীতির মধ্যে নিজে একটা শিকার, সে এই শিকার হয়ে কে কার সাথে রিলেশন বিল্ড আপ করছে সেটা নিয়ে আবার প্রশ্ন ওঠে। যেমন বাংলাদেশ যদি ভারতের সাথে সম্পর্ক তৈরি করে, পাকিস্তানের মাথা ব্যথা হয়ে যায়। আবার বাংলাদেশ যখন এখন পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করছে, ভারতের এখন মাথা ব্যথা হয়ে গেছে। তো বাংলাদেশ তো এই জায়গায় ব্যালেন্স করতে পারে না সব সময়। ধন্যবাদ আপনাকে। আবার রাজ্জাকি, আমার প্রশ্নটার উত্তর যদি আপনি বিএনপি জামায়াতের কোন নেতাকে এরকম কোন দুঃসময় যদি আসে শেখ হাসিনার মতো, ভারত কেন আশ্রয় দিবে না? উনি বলছেন আওয়ামী লীগের সাথে একটা সুসম্পর্ক ছিল, সেই কারণে আসলে জনগণের সাথে সম্পর্ক না থাকার কারণে, রাজনীতি বিশ্লেষকরা বারবার বলেছেন জনগণের সাথে সম্পৃক্ত না থাকার কারণে ভারত বিরোধী একটা প্রভাব তৈরি হয়ে গেছে, ভারত বিরোধী একটা ইমেজ তৈরি হয়ে গেছিল জনগণের মাঝে। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টা আসলে কি জানেন, এই ধরেন এই যে কি শেখ হাসিনার সরকার যতদিন ছিলেন, আমরা দেখছি যেটা বললাম যে কমফোর্ট জোনে ছিল, অন্তত ভারত কমফোর্ট জোনে ছিল, এরকম ইয়েতে পাওয়া যায়। তারপরে যে টেক্সটগুলো আমরা পাইতাম স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপর যা দিয়েছি, তো এই বিষয়গুলা যদি দেন তাহলে বোঝা যায় যে আপনি দেওয়া নেওয়ার ব্যাপারে তো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে আওয়ামী লীগ আজকে ওখানে জায়গা পাইছে, এই তো বক্তব্যটা যে ওখানে গিয়ে এনেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ যে কাজগুলা করতেছিল সেটার পক্ষে কোনো রাজনৈতিক দল কিন্তু সরাসরি দাঁড়ায় বলতে পারতেছে না যে আওয়ামী লীগ বিগত 15 বছর যে কাজগুলো করেছে অন্তত প্রতিবেশী দেশের সাথে, সেগুলা রাষ্ট্রের জন্য ভালো ছিল, জনগণের জন্য ভালো ছিল, এই বলে কিন্তু কেউ কোনো স্ট্যান্ড নিতে পারছে না। কেন? ওটা অনেক নিচে, তারা পুরোটাই নিচে। আমরা কি খারাপ করেছি সেটা বলো। ওটা না, আমি আপনার ওইটা বলিনি, কথাটা আপনি বুঝেন নাই। আমি বলছি আওয়ামী লীগ সরকার তো ছিল 15 বছর, এখন তো আমরা আছি, অন্যান্য রাজনৈতিক দল, তার তো মাঠে রাজনীতিটা নাই। আমি এই অন্যান্য রাজনৈতিক দলের কথা বলছি, অন্যান্য রাজনৈতিক দলের কথা বলছি যে শেখ হাসিনা যে 15 বছর ক্ষমতায় ছিল, তাতে যে ইন্ডিয়ার সাথে একটা সুসম্পর্ক ছিল এবং কোনো মানে বৈরী সম্পর্ক হয় না এই জিনিসটা, এবং শেখ হাসিনা যা যা করতেছিল দুইটা রাষ্ট্রের জন্য ভালো ছিল, মঙ্গল, এই কথাটা কোনো রাজনৈতিক দল বলছে না সরাসরি। আমি সেটা বলছি, মানে মঙ্গল ছিল, অমঙ্গল ছিল, কিছুই বলছেন না। মানে এই যে কথাটা বলতে পারছেন না, শুরুতে অমঙ্গল বলেছিল, এসে কিছু পায় না পেয়ে আবার কানা হয়ে গেছে। আপনি আমার কথাটা বুঝতে পারছেন নিশ্চয়ই। শুরুতে অমঙ্গল বলুক, আপনি এখন যে কথার প্রশ্ন করছেন, আজকে যদি ইউনূস সরকারে পালাইতে হয়, সে কি ভারত পালাইতে পারবে? আপনি উত্তর দিবেন কেন পালাবে না, কেন পারবে না? আমি বলছি আমার প্রশ্ন এটাই। না, উত্তর দিবেন না, কেন না সেটা তো ভিন্ন কথা, সব কথার উত্তর তো বলতেন। এখন আসেন, এই যে ডিপেন্ড অন রিলেশনশিপ, যেই রিলেশনশিপটা আওয়ামী লীগের সাথে ছিল, ঠিক এই আওয়ামী লীগের জায়গাটা যে পূরণ করতে পারবে বাংলাদেশের রাজনীতি করতে গিয়ে, আওয়ামী লীগের জায়গাটা যে পূরণ করতে পারবে, সে যে দলই হোক, সে যদি বেকায়দায় পড়ে তাহলে সে আবার যে আশ্রয় পাবে। আওয়ামী লীগ কি দিয়েছে, কি পূরণ করতে হবে? আওয়ামী লীগ বুঝেন নাই, আওয়ামী লীগ যে রাজনীতিটা করত, সেই গ্যাপটা যদি ওই রাজনীতি দিয়ে কেউ পূরণ করতে পারে, বুঝাইতে পারছি আমি, ওই রাজনীতি যদি কেউ পূরণ করতে পারে, তাইলে পরে সে ওখানে আশ্রয় পেতে পারে। আর যদি ওর রিভার্স কোন রাজনীতি করে, রিভার্স মানে উল্টাটা, তাইলে পরে। এখন আসেন,
ইউনূস সাহেব তাহলে উল্টা রাজনীতিটা করতেছে, তাহলে তো মধুর সম্পর্ক হওয়ার কথা। আবার একটা জিনিস যদি লক্ষ্য করেন যে আর মাত্র 3 মাস আছে, এর ভিতরে আমাদের এই নির্বাচন আছে, কিন্তু এদিকে আমাদের ওই যে কি বলে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা কালকে বোধহয় যাচ্ছেন। এটাও একটা কোশ্চেন মার্ক। মানে এতদিন গেলাম না, আমি তো ফেব্রুয়ারিতে নির্বাচন করে চলেই যাব, আর না গেলেও পারতাম। ভাই এতদিন গেলাম না, আমি একটা দেশে আমার দাওয়াত আসতে হবে। না না, আমি এমনি এমনি যেতে পারি না। শুনেন, যদি কেউ যেতে চায় দাওয়াত কোনো ইস্যু না, দাওয়াত অবশ্যই না, কারণ আমার কি দ্বিপাক্ষিক ব্যাপার, আমার আন্তর্জাতিক মানে আমার প্রতিবেশীর সাথে আমি সম্পর্ক তৈরি করব। আমি যদি এখন টেক ওভার করি যে আমি প্রধান উপদেষ্টা, আমার কিসের অজুহাত লাগবে? আমি কালকে যাইতে চাই ভিজিট করতে, সমস্যাটা কোথায়? এগুলা আমি 3 মাস পরে চলে যাচ্ছি, আমি এখন যাচ্ছি কেন? তো সে ফেরত আসলে পরে আমরা বুঝতে পারবো সে কি শুধু হাসিনাকেই ফেরত আনতে যাচ্ছে, নাকি সেফ এক্সিটের চিন্তা ভাবনা করছে, না নির্বাচনটা কেমন, অনেক বিষয়। বৈঠকটা হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে। লেট দেম কাম ব্যাক, ওখান থেকে ঘুরে আসুক, তারপর আমরা জানতে পারবো। আমি একটু যেতে চাই আনিস আলমগীরকে। আনিস আলমগীর, কালকে শেখ হাসিনার রায়ের সময় ধানমন্ডি 32 ভাঙতে বুলডোজার নিয়ে গেছে, কয়েকজন বিক্ষোভ করতে দেখা গেছে, তবে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ঢুকতে দেয়নি, তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, যেটা আমরা 5 ফেব্রুয়ারি দেখেছি। ধানমন্ডি 32 ভেঙেছে, সেখানে সরকার প্রশাসন নীরব ছিল। কালকে যে প্রশাসনের ভূমিকা বা সরকারের যে ভূমিকা, এই ভূমিকাকে আপনি ইতিবাচক দেখছেন কিনা? আমি এটাকে ইতিবাচক দেখছি না, আমি এটাকে নেতিবাচকও দেখছি না। এটা আপাত দৃষ্টিতে আপনার মনে হচ্ছে যে ইতিবাচক, কারণ হচ্ছে যে তারা অন্তত কোনো এক ধরনের হাঙ্গামা করতে দেয় না, এটা একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়া উচিত। কিন্তু ডক্টর ইউনূস সরকারের যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী এটা একদিন না একদিন ভাঙার আবার প্রশ্ন আসবে। কারণ এটা যদি আপনি যেটা খেয়াল করে থাকেন, 5 আগস্ট যেটা ঘটেছে, সেখানে আগুন দেওয়া হয়েছিল, সেটা স্বতঃস্ফূর্ততা ছিল, এখানে তখন সরকার ছিল না যে যা ইচ্ছা করতে পেরেছে। কিন্তু এরপরে যখন 5 ফেব্রুয়ারিতে এটা আগুন লাগানো হলো, তখন কিন্তু ফুল প্লেজেড একটা সরকার, 6 মাসের একটা সরকার, সেই 6 মাসের সরকার এখানে কোনো কিছুই করেনি, এটা নীরবতা পালন করেছে। নীরবতা হচ্ছে সম্মতি, সেই সম্মতিতে সেটা ভেঙেছে। সেই ভাঙার যে কালচার তৈরি হলো, সেটা হচ্ছে হিংসার রাজনীতি। সেই হিংসার রাজনীতিটা চলমান হয়ে গেল এবং মব কালচার শুরু হয়ে গেল। এইরকম পরিস্থিতিতে এই 32 নাম্বারকে ভাঙা থেকে রক্ষা করতে পারে একমাত্র আওয়ামী লীগ। কিন্তু আমাদের এখানে আওয়ামী লীগ কেন পারে? কারণ তার সেখানে স্টেক হোল্ডার সে। এখন সে কেন পারছে না? কারণ পারছে না, এখানে আমাদের যে ভারসাম্যের যে রাজনীতি, সেটা নষ্ট হয়ে গেছে। আমার একটা পক্ষ আছে, এখন আরেক পক্ষ রাস্তায় নাই। আরেক পক্ষ যখন রাস্তায় না থাকে তখন কি হবে? পাকিস্তান আর ভারত কেন পারমাণবিক যুদ্ধ লাগে না? দুইজনের কাছে তো আছে, কেন লাগবে? কারণ সে জানে তুমি মারলে আমিও মেরে দেব, আমারও আছে। সেই একই কাহিনী এখানেও। ডক্টর ইউনূস যদি 5 তারিখে এটা প্রিভেন্ট করতে পারতেন, তাহলে এটা হতো না। এটা না হওয়ার কারণ এখন যেটা হচ্ছে, এটা কিন্তু গতকাল যে শেষ হয়ে গেছে হয়নি। এখন গতকাল উনি কয়েকটা ইট রক্ষা করার জন্য যেভাবে সেনাবাহিনী নামিয়েছেন, পুলিশ বাহিনী নামিয়েছেন, এটা প্রশংসার যোগ্য। কিন্তু এই জিনিসটা তিনি যদি 5 তারিখে করতেন, তাহলে সারা দেশে এই ধরনের পরিস্থিতি আর হতো না। এখন যেটা হয়েছে, এটা কিন্তু থেমে যায় নাই, এটা আবার আসবে, আবার এই দেয়ালের উপর হামলা আসবে। তাহলে আমাদের এই যে হামলার যে কালচার, সেটা ধানমন্ডি 32-এর দেওয়ালে নাকি অন্য কোনো দেওয়ালও আসবে? আমি সেটাই বলতেছি যে হামলার এটা ধানমন্ডি 32-এর দেয়ালে আবার আসবে। এটা কিন্তু প্রিভেন্ট করেছে শেষ না। কারণ হচ্ছে যে কোনোদিনও সরকার এই ধরনের ঘটনাগুলিতে পূর্ণ মাত্রায় করতে পারবে না যদি সরকারি বেসরকারি দুই তরফ থেকে একটা সহযোগিতা না থাকে। এবং এই কালচার যেটা বলতেছি, ডক্টর ইউনূসের যারা সমর্থক আছেন তারা হয়তো অনেকে মাইন্ড করবেন, এটা আমি বলেছি। এই কালচার যেটা শুরু হয়ে গেল, সেটা যদি আগামীতে আরেকটা সরকার আসে এবং ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক সহ অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যে হামলা হবে, সেটাও একই কায়দায় হবে। তখনকার যে সরকার প্রতিষ্ঠিত থাকবে, সেই সরকারের পক্ষেও এটা প্রতিরোধ করা সম্ভব নয়, যেটা আমি আপনাকে বললাম। কারণ এই ধরনের যে কালচার, এই ধরনের যে অরাজকতা আমরা সমাজে সৃষ্টি করে দিয়েছি, সেটা একমাত্র প্রিভেন্ট করতে পারে রাজনৈতিক আপনার প্রতিপক্ষের সাথে আপনার সম্পর্ক, আপনার ভারসাম্য কতটুকু আছে এবং আপনি কতটা সেখানে রোল প্লে করতে পারেন। এখানে তো রোল প্লে করছে না। এখন এখানে ডক্টর ইউনূসের প্রতি কেন এটা হবে জানেন? সেটা হচ্ছে উনার এরকম রাজনৈতিক শক্তি নাই পেছনে, যেটা বিএনপির কিছুটা করতে পারবে না, বা জামাতে ইসলাম বা আদার্স রাজনৈতিক দলের এটা করতে খবর হয়ে যাবে যারা এগুলো করতে চায়। কিন্তু ডক্টর ইউনূস এটা পারবে। কেন পারবে? কারণ উনার তো একটা রাজনৈতিক শক্তি